আমার স্ক্রিন দেখা যাচ্ছে? স্ক্রিনটা কি দেখা যাচ্ছে কিনা কেউ যদি বলেন। জি স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। আজকের বায়োলজি ক্লাসে উপস্থিত প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা, সালাম, আসসালামু আলাইকুম। আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব, যে টপিকটা পড়ব, টপিকটার নাম হচ্ছে জার্মিনেশন। আবারও বলছি, টপিকটার নাম হচ্ছে জার্মিনেশন। তো এটাকে সহজ বাংলায় যদি বলি আমরা, বা এটাকে যদি আমরা বাংলা অর্থ করি, বাংলায় বলা হয় এটাকে অঙ্কুরোদ্গম। আমরা আজকে অঙ্কুরোদ্গম নিয়ে পড়ব। অঙ্কুরোদ্গম বলতে আসলে আমরা কি বুঝি? কেউ কি বলতে পারবেন অঙ্কুরোদ্গম বলতে আমরা কি বুঝি? কারো কোনো ধারণা থাকলে একটু শেয়ার করেন, তারপর আমি বলছি। আচ্ছা, অঙ্কুরোদ্গম বলতে আমরা বুঝি হচ্ছে বীজ থেকে গাছের জন্ম, বীজ থেকে গাছের উৎপত্তির যে ঘটনা, এটাই হলো অঙ্কুরোদ্গম। মানে আমরা জানি যে এখন যেভাবে গরম পড়ছে, সবাই তো গাছ লাগানোর কথা বলছে, বৃক্ষরোপণের কথা বলছে। এই যে এই বৃক্ষটার প্রয়োজনীয়তা আমাদের কাছে অপরিসীম। বৃক্ষ ছাড়া আমরা মানব জাতি বা কোনো প্রাণী কিন্তু আমরা বাঁচতে পারবো না। কারণ হচ্ছে প্রাণীদের বেঁচে থাকার জন্য অক্সিজেন দরকার, শ্বাস প্রশ্বাস নিতে অক্সিজেন দরকার। অক্সিজেনটা আমরা কোথা থেকে পাই? আমরা বৃক্ষ বা গাছ থেকে পাই। এবং গাছ আমাদের বহু প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা করে। এখন এই যে গাছ, এই যে বিশাল মহিরুহ হচ্ছে, বিশাল মহিরুহ, এই মহিরুহ কোথা থেকে উৎপন্ন হচ্ছে, সৃষ্টি হচ্ছে? একটা ছোট্ট একটা বীজ থেকে। ছোট্ট একটা বীজ থেকে আমরা গাছ পাচ্ছি। রিচার্ড মাবি একটা উক্তি শেয়ার করে আমি আমার আলোচনা শুরু করব। গাছ না থাকা সবচেয়ে শাব্দিক উপায়ে আমাদের শিকড় ছাড়া থাকার মতো। অর্থাৎ শিকড় ছাড়া যেমন একটা গাছ বাঁচবে না, তদ্রূপ গাছ না থাকলে আমরা বাঁচবো না। খুবই মূল্যবান একটা কথা। আর এই গাছ কোথা থেকে জন্মাচ্ছে? একটা বীজ থেকে। বীজের অঙ্কুরোদ্গমের মাধ্যমে একটা বীজ থেকে একটা গাছের জন্ম হচ্ছে। আজকে আমরা মূলত যে টপিকটা পড়ব সেটা হচ্ছে বীজের অঙ্কুরোদ্গম এবং অঙ্কুরোদ্গমের জন্য প্রয়োজনীয় পরিবেশ। এই দুইটা টপিক আমরা আজকের আলোচনায় জানার চেষ্টা করব, বোঝার চেষ্টা করব। আমার কথা কি ক্লিয়ার আছে? যদি আমার কথা ক্লিয়ার শোনা যায় তাহলে একটু আনমিউট হয়ে বলবেন। কথা কি শোনা যাচ্ছে না? আচ্ছা, হ্যালো স্যার, আপনার কথা ক্লিয়ার আছে, আপনি কন্টিনিউ করুন। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, যারা ক্লাস করছেন আপনারা একটু রেসপন্স করবেন তো, জিজ্ঞেস করতে না। হ্যাঁ, সবাই একটু রেসপন্স করবেন, নাহলে তো আমি বুঝতে পারবো না আসলে আমার কথা বা আমার স্লাইডগুলো আপনারা দেখতে পাচ্ছেন কিনা বা শুনতে পাচ্ছেন কিনা। একটু রেসপন্স করবেন, হ্যাঁ? ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, তাহলে আমরা পড়ছি কি নিয়ে? অঙ্কুরোদ্গম নিয়ে। তাহলে অঙ্কুরোদ্গম বিষয়টা আসলে কি? সহজ কথায় বীজ থেকে একটা গাছের উৎপত্তি, একটা চারা গাছের উৎপত্তি, এবং চারা গাছ থেকে আস্তে আস্তে একটা বিশাল গাছের সৃষ্টি। তাহলে একটা উদ্ভিদের জন্মের যে সূচনা, সেটা শুরু হয় ওই অঙ্কুরোদ্গমের মাধ্যমেই। এখানে দেখেন বীজের কিছু অঙ্কুরোদ্গম ছবিতে দেখানো হয়েছে। আমরা অঙ্কুরোদ্গমের সংজ্ঞা, অঙ্কুরোদ্গমের প্রকারভেদ এবং অঙ্কুরোদ্গম হওয়ার যে সকল সত্য রয়েছে সে ধরনের কিছু সত্য নিয়ে আজকে পড়তে যাচ্ছি। তো আমরা ইংরেজিতে একটু পড়ি। আমরা উইকিপিডিয়ার একটা তথ্য এখানে সংগ্রহ করেছি, একটু পড়ি আমরা। জার্মিনিজম অর্থাৎ অঙ্কুরোদ্গম। জার্মিনিজম ইজ দ্য প্রসেস বাই হুইচ অ্যান অর্গানিজম গ্রোজ ফ্রম এ সিড অর স্পোর। দ্য টার্ম ইজ অ্যাপ্লাইড টু দ্য sprouting or of a seeding from a seed of an angiosperm or gymnosperm.
the growth of a spiraling from a spore, such as the spores of fungi, ferns, bacteria, and the growth of the pollen tube from the pollen grain of a seed plant. তাহলে আমরা যদি একদম সহজ বাংলায় বলি, এইভাবে বলা যায় যে বীজ থেকে শিশু উদ্ভিদ যেভাবে জন্ম নেয় তাকে অঙ্কুরোদ্গম বলা হয়। আমি আবারও বলছি, বীজ থেকে শিশু উদ্ভিদ যেভাবে জন্ম নেয় তাকে অঙ্কুরোদ্গম বলা হয়। এর জন্য উদ্ভিদের প্রয়োজনীয় উপকরণ দরকার। কি কি দরকার? মাটি, আলো, পানি, বায়ু। এগুলো আমরা একটু পরে আবার আলোচনা করব। উদ্ভিদের অঙ্কুরোদ্গমের যে শর্তগুলো, সেখানে কিন্তু এই টপিকটা থাকবে। যখন এরপর দেখেন, ভ্রূণকাণ্ড মাটি ভেদ করে উপরে উঠে কিন্তু বীজপত্রটি ভিতরে থেকে যায়, তখন তাকে মৃৎগত অঙ্কুরোদ্গম বলে, যেমন ছোলা, ধান এগুলা। আবার কখনো বীজপত্র সহ ভ্রূণমুকুল মাটি ভেদ করে উপরে উঠে আসে, তখন তাকে মৃৎভেদী অঙ্কুরোদ্গম বলে, যেমন কুমড়া, রেড়ি, তেঁতুল এগুলো হলো এই ধরনের অঙ্কুরোদ্গম। তাহলে আমরা যদি ক্লাসিফিকেশন করি জার্মিনিজমের অঙ্কুরোদ্গমের যদি প্রকারভেদগুলো আমরা দেখি, আমরা তিন ধরনের প্রকার আমরা পাই। প্রথমটি হচ্ছে মৃৎগত অঙ্কুরোদ্গম, দ্বিতীয়টি হচ্ছে মৃৎভেদী অঙ্কুরোদ্গম এবং তৃতীয়টি হচ্ছে জরায়ুজ অঙ্কুরোদ্গম। তাহলে আমরা মৃৎগত অঙ্কুরোদ্গম বলতে আমরা কি বুঝি? মৃৎগত অঙ্কুরোদ্গম বলতে আমরা বুঝি এই প্রকারের অঙ্কুরোদ্গমের সময় বীজপত্র বীজত্বকের মধ্যেই থাকে, কখনো মাটির উপরে উঠে আসে না, যেমন মটর, ছোলা, ধান। আরেকটি হলো মৃৎভেদী অঙ্কুরোদ্গম। এই অঙ্কুরোদ্গম কাকে বলে? যে অঙ্কুরোদ্গমে বীজপত্র বীজত্বক ভেদ করে মাটির উপরে আসে তাকে মৃৎভেদী অঙ্কুরোদ্গম বলে, যেমন শিম, কুমড়া, তেঁতুল, কুল এগুলো। আর জরায়ুজ অঙ্কুরোদ্গম বলতে আমরা কি বুঝি? যে অঙ্কুরোদ্গমে গাছে ফল থাকা অবস্থায় বীজের অঙ্কুরোদ্গম শুরু হয় তাকে আমরা বলবো জরায়ুজ অঙ্কুরোদ্গম। যেমন সুন্দরী এবং গেওয়া, এটা দুইটা গাছের নাম আর কি। সুন্দরী গাছ সুন্দরবনে থাকে, এই সুন্দরী গাছের নাম অনুসারেই কিন্তু সুন্দরবনের নাম সুন্দরবন দেওয়া হয়েছে। এই দুইটা গাছের, সুন্দরী এবং গেওয়া গাছের অঙ্কুরোদ্গম হয় মূলত হলো জরায়ুজ অঙ্কুরোদ্গম। তাহলে আমরা এই তিনটা তিনটা প্রকারভেদ আমরা পাই অঙ্কুরোদ্গমের ক্ষেত্রে। একটা হলো কি বললাম? মৃৎগত অঙ্কুরোদ্গম, আরেকটা কি বললাম? মৃৎভেদী অঙ্কুরোদ্গম, আরেকটা হলো জরায়ুজ অঙ্কুরোদ্গম। তাহলে এই তিনটা প্রকার ভেদ। এখন আজকের ক্লাসের সর্বশেষ যে টপিক, সেটা হলো অঙ্কুরোদ্গমের সত্য, অর্থাৎ কি কি সত্য থাকলে অঙ্কুরোদ্গম হয়। এখানে আমরা মূলত সত্যের ক্ষেত্রে আমরা তিনটা বিষয় আমরা দেখি। একটা হলো উষ্ণতা, আরেকটা হলো জল বা পানি, আরেকটা হলো অক্সিজেন। এই তিনটা হলো একদম কমন সত্য অঙ্কুরোদ্গমের ক্ষেত্রে। এই তিনটা উপাদান বা তিনটা বিষয় অবশ্যই থাকা লাগবে। অঙ্কুরোদ্গমের জন্য সমস্ত বীজের জল, অক্সিজেন এবং সঠিক একটা টেম্পারেচারের দরকার হয়। কিছু বীজের জন্য নির্দিষ্টভাবে সঠিক আলোর উপস্থিতি প্রয়োজন। মানে দেখেন, যদি উপযুক্ত আলো, দিনের আলো কখনো বেশি থাকে কখনো কম থাকে, সঠিক পরিমাণে আলো ছাড়া কিন্তু অনেকগুলো বীজের মধ্য থেকে অঙ্কুরোদ্গম ঘটে না। তাহলে একটা সঠিক আলোর উপস্থিতি দরকার বীজের অঙ্কুরোদ্গমের জন্য। আবার কিছু বীজ আছে সম্পূর্ণ আলোর উপস্থিতিতে সবচেয়ে ভালো অঙ্কুরোদ্গম হয়, আবার কিছু বীজের অঙ্কুরোদ্গমের জন্য অন্ধকার পরিস্থিতির দরকার হয়। তাহলে কোনো কোনো বীজের আলো দরকার, কোনো কোনো বীজের অন্ধকারের মতো অবস্থা দরকার। এখন আমরা যদি সব বীজ থেকে একই নিয়ম অনুসরণ করে চারা তৈরি করতে চাই, সেটা কিন্তু সম্ভব না। এক এক গাছের বীজ থেকে এক একভাবে চারা তৈরি করা লাগে। এক একটা বীজের সাইজ, সিড কোড ভেদে, প্রকার ভেদে এক এক রকম হতে পারে। এবং এগুলোর এই যে বীজ, এই বীজের অঙ্কুরোদ্গমের জন্য জল, বাতাস, তাপ এগুলো সঠিক মাত্রায় প্রয়োজন। এই বিষয়টা আমাদের সবসময় মনে রাখতে হবে। এখন তো এখানে কি কি বললাম? একটা হচ্ছে কি জলটা কেন দরকার? আপনারা দেখেন, ধরেন ফুলের কোনো একটা টবে আপনারা যদি বীজ লাগান, সেখানে কিন্তু পানি দিতে হয়। পানি না দিলে কিন্তু বীজ থেকে সেই চারা গাছটা কিন্তু জন্মায় না। বা কোনো একটা বীজ যখন আমরা বপন করি বীজতলা, সেখানে কিন্তু পানি দেওয়ার প্রয়োজন পড়ে এবং সেখানে অক্সিজেন প্রয়োজন পড়ে, নাহলে উদ্ভিদের যে বৃদ্ধি বা উদ্ভিদের যে বেঁচে থাকা সেটা কিন্তু হয় না। আরেকটা হলো টেম্পারেচার।
আমরা যদি কোনো একটা বীজকে যদি আমরা ফ্রিজে রেখে দিই, ধরুন একদম খুবই ঠান্ডা, একদম ফ্রিজের মধ্যে রেখে দিলাম, তাহলে আমরা কিন্তু সেই বীজ থেকে কোনো চারা জন্মাতে আমরা দেখবো না। যখন আমরা সূর্যের আলোতে যখন আনবো, একটা টেম্পারেচারে যখন রাখবো সঠিক তাপমাত্রায়, তখন কিন্তু কি এই এই বীজ থেকে অঙ্কুরোদ্গম হবে, একটা চারা গজাবে। তাহলে বিষয়গুলো আমাদের মাথায় রাখতে হবে। যদি আমাদের পরীক্ষায় প্রশ্ন আসে যে অঙ্কুরোদ্গমের জন্য প্রয়োজনীয় সত্য বা আবশ্যকীয় সত্যগুলো কি কি, তখন আমরা বলবো যে অঙ্কুরোদ্গমের জন্য প্রয়োজনীয় সত্যের মধ্যে যে সকল উপকরণ বা যে সকল উপাদান বা যে সকল বিষয় খুবই জরুরি, সেগুলো হচ্ছে একটা হলো জল, আরেকটা হলো অক্সিজেন, আরেকটা হলো সঠিক তাপমাত্রা। এখানে আরেকটা স্লাইড অ্যাড করেছিলাম, এখানে কোনো কারণে মিসিং হয়ে গেছে। আচ্ছা যাক, ওটা প্রয়োজন নাই, মূলত এটাই। তাহলে অঙ্কুরোদ্গমের সত্ত্বে আমরা কি কি দেখি? উষ্ণতা, জল এবং অক্সিজেন, এই তিনটা বিষয় একটা বীজ থেকে একটা চারা উৎপাদনের সত্য বা অঙ্কুরোদ্গমের সত্য। তাহলে আজকে আমরা কি নিয়ে পড়লাম? আজকে আমরা পড়লাম জার্মিনেশন নিয়ে বা অঙ্কুরোদ্গম নিয়ে। অঙ্কুরোদ্গমের মাধ্যমে বীজ থেকে চারা উৎপন্ন হয় এবং চারা থেকে গাছের উৎপত্তি ঘটে, এবং সেই গাছের প্রয়োজনীয়তা আমাদের কাছে অপরিসীম। আমরা রিচার্ড মাবেইর একটা উক্তি আমরা পড়ে আমরা আমাদের আলোচনা শুরু করেছিলাম। গাছ না থাকা সবচেয়ে শাব্দিক উপায়ে আমাদের শিকড় ছাড়া থাকার মতো। আমাদের আজকের টপিকটা মূলত ছিল হলো বীজের অঙ্কুরোদ্গম এবং অঙ্কুরোদ্গমের জন্য প্রয়োজনীয় পরিবেশ নিয়ে। আমরা সর্বপ্রথম অঙ্কুরোদ্গম নিয়ে আলোচনা করেছিলাম। সর্বপ্রথম আমরা সংজ্ঞাটা দেখেছিলাম যে বীজ থেকে শিশু উদ্ভিদ যেভাবে জন্ম নেয় তাকে অঙ্কুরোদ্গম বলা হয়। এটা হলো অঙ্কুরোদ্গমের সংজ্ঞা। আর অঙ্কুরোদ্গমের প্রকারভেদের মধ্যে আমরা তিনটা প্রকার আমরা দেখেছিলাম। একটা হলো মিদগত অঙ্কুরোদ্গম, আরেকটা হলো মিদভেদী অঙ্কুরোদ্গম, আরেকটা হলো জরায়ুজ অঙ্কুরোদ্গম। মিদগত অঙ্কুরোদ্গম কাকে বলে? যখন অঙ্কুরোদ্গমের সময় বীজপত্র বীজতকের মধ্যেই থেকে যাবে তখন তাকে বলা হবে মিদগত অঙ্কুরোদ্গম, যেমন মটর, ছোলা, ধান। আরেকটা হলো মিদভেদী অঙ্কুরোদ্গম। মিদভেদী অঙ্কুরোদ্গম কাকে বলে? যে অঙ্কুরোদ্গমে বীজপত্র বীজতক ভেদ করে মাটির উপরে আসে তাকে মিদভেদী অঙ্কুরোদ্গম বলে, যেমন শিম, কুমড়া, তেঁতুল এগুলা। আর জরায়ুজ অঙ্কুরোদ্গম কাকে বলে? যে অঙ্কুরোদ্গমে ফল থাকা অবস্থায় বীজের অঙ্কুরোদ্গম শুরু হয় তাকে বলা হয় জরায়ুজ অঙ্কুরোদ্গম, যেমন সুন্দরী গাছ এবং গেওয়া গাছ, এই দুইটা গাছের অঙ্কুরোদ্গম জরায়ুজ অঙ্কুরোদ্গম। তাহলে এই গেল হচ্ছে তিনটা প্রকারভেদ। একটা মিদগত অঙ্কুরোদ্গম, একটা হলো মিদভেদী অঙ্কুরোদ্গম, আরেকটা হলো জরায়ুজ অঙ্কুরোদ্গম। আর অঙ্কুরোদ্গম হওয়ার জন্য যে সকল বিষয় জরুরি, যে সকল সত্য আবশ্যক, সেগুলো হচ্ছে একটা নির্দিষ্ট টেম্পারেচার লাগবে একটা বীজ থেকে একটা চারা তৈরিতে। অঙ্কুরোদ্গম হওয়ার জন্য একটা নির্দিষ্ট তাপমাত্রা দরকার। এরপর সেখানে জলের প্রয়োজন আছে, পানি ছাড়া কিন্তু কি হবে না, একটা গাছের জন্ম হবে না। পানি ছাড়া উদ্ভিদের বিকাশ বৃদ্ধি কোনোটাই হবে না। এরপর অক্সিজেন দরকার। তাহলে এই তিনটা বিষয় যখন কম্বিনেশন হবে তখন কি হবে? উদ্ভিদের বীজ থেকে অঙ্কুরোদ্গম ঘটবে। তো এই ছিল আজকের আলোচনা। আজকের ক্লাসে যারা ছিলেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন জানাই। আজকের আলোচনায় যদি কারো কোনো কিছু আপনারা যদি বুঝতে যদি কোনো সমস্যা হয় আপনারা জিজ্ঞেস করতে পারেন। আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। সবার প্রতি শুভকামনা। আমি আমার আজকের ক্লাসটা এখানেই শেষ করছি। তো কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে আপনারা করতে পারেন। আজকে যে আলোচনাটা করলাম, আজকে আমার আলোচনায় যদি কারো কোনো বিষয়ে মানে বুঝতে অসুবিধা হয়। জি, রেকর্ড বন্ধ করে দেন, রেকর্ড শেষ। কারো যদি কোনো প্রশ্ন না থাকে ক্লাসটা শেষ করে দিচ্ছি আজকে এখানেই।
ঠিক আছে তাহলে, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।